বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্য বইটির ধারাবাহিক আলোচনার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এই পাঠ্য বইয়ের 3 থেকে 8 পাতা পর্যন্ত যে বিষয়গুলো উঠে এসেছে তার বিস্তারিত আলোচনা। এই 3 থেকে 8 পাতার মধ্যে আমরা পড়ব বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে। এই পরিচয় আলোচনা প্রসঙ্গে যে তথ্যগুলো আমরা পেয়েছি, চলো সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। চলো তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখে নিই আজকের বিস্তারিত আলোচনা। বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। দেখো, এই বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটি পর্যায়ে আলোচনা করতে হবে। পর্যায়গুলো কেমন? প্রথমে আমাদের নৃতাত্ত্বিকদের যে পরিচয় রয়েছে সেই পরিচয় সম্পর্কে দেখতে হবে। অ্যাকচুয়ালি নৃতাত্ত্বিকরা কি কাজ করে? কোনো জনগোষ্ঠীকে নৃতাত্ত্বিক পর্যায়গত করাই হচ্ছে নৃতাত্ত্বিকদের কাজ। এখন এই যে নৃতাত্ত্বিক পর্যায়গত ব্যাপারটা বললাম, নৃতাত্ত্বিক পর্যায় আসলে কি? দেখো, নৃতাত্ত্বিক পর্যায় বলতে আমরা বুঝি জিন বা প্রাকৃতিক নির্বাচনের নিরিখে কিছু চেহারা ও অবয়বগত বৈশিষ্ট্য বা সাদৃশ্য। এগুলো অনেকটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এগুলো কিসের জিন, কিসের বৈশিষ্ট্য, কিসের নির্বাচন। দেখো, সৃষ্টির পর থেকে যে মানব সমাজের রূপরেখা, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো মানুষ যদি পাশাপাশি দাঁড়ায়, তাদের কি চেহারার মিল থাকবে না? কিছুটা পরিবর্তন থাকবে। তো এই মিল অমিল এই ব্যাপারটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো কেমন? মাথার চুলের কিছু বৈশিষ্ট্য, গায়ের রং, চোখের রঙের বৈশিষ্ট্য, দেহের দৈর্ঘ্য, মুখের গঠন, নাকের আকার, রক্তের বর্গ অর্থাৎ ব্লাড গ্রুপ, এইগুলো তো মোটামুটি থাকে। এই পার্থক্যগুলো দেখা যায় দুটো মানুষের মধ্যে, ঠিক? তাহলে এই যে 8টা মোটামুটি সাদৃশ্য আছে মানুষের মধ্যে, এর মধ্যে 4টে বিষয় কিন্তু খুব জরুরি আমাদের দেখতে হয়। কোনগুলো? দেখো, এই যে মাথার চুলের বৈশিষ্ট্য বা রং, আর দেহের দৈর্ঘ্য, মাথার আকৃতি, নাকের আকার, এইগুলো দেখবে এক একজনের এক এক রকম হতে পারে। বিষয়টা কেমন চলো একটু বুঝিয়ে দিই। এর প্রত্যেকটার কিন্তু ভাগ আছে। আমরা যদি এই পাঠ্য বইয়ের পাতাগুলোকে একটু উল্টাই তাহলে দেখব যেখানে কতগুলো ভাগ পাবো। প্রথমে চুলের বৈশিষ্ট্য। দেখো, চুলের বৈশিষ্ট্য সাধারণত 3 প্রকার। একটা সোজা চুল, একটা কোকড়া চুল, একটা ঢেউ খেলানো চুল। এখন হচ্ছে সোজা চুল কাদের মধ্যে দেখা যেত? মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে সোজা চুল দেখা যেত। আর কোকড়া চুল কাদের মধ্যে দেখা যেত? নিগ্রো জাতিগুলির মধ্যে কোকড়া চুল মূলত দেখা যেত। আর এই যে ঢেউ খেলানো চুল বলছি না, এই ঢেউ খেলানো চুল বাকি জাতিগুলোর মধ্যে দেখা যেত। তাহলে এই যে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা করতে গেলে প্রথমে যে চুলের বৈশিষ্ট্য বলছি, এটা মূলত 3 প্রকার। একটা সোজা চুল, কোকড়া চুল আর ঢেউ খেলানো চুল। তাহলে তোমরা বলতেই পারবে কোকড়া চুল নিগ্রো জাতিগুলির মধ্যে দেখা যায়, সোজা চুল মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে দেখা যায়। আচ্ছা, এর পরের পার্টটা কি? মানুষের দেহের নিরিখে তাকে 5 ভাগে ভাগ করা যায়। 5টা ভাগ কি কি? বামন, বেটে, মাঝারি, লম্বা, খুব লম্বা। এই বামনটা একটু দেখে রাখবে তোমরা। বামন বলতে 1480 মিলিমিটারের কম উচ্চতা যাদের, তাদেরকে আমরা বলছি বামন, মানে একেবারে ছোট। আর বেটে কাদের বলছি? যাদের উচ্চতা 1480 থেকে 1581 মিলিমিটারের মধ্যে। আর মাঝারি কাদের বলবো? যাদের উচ্চতা মূলত 1582 থেকে 1676 মিলিমিটারের মধ্যে। আর লম্বা কাদের বলবো? যাদের উচ্চতা 1677 থেকে 1720 মিলিমিটারের মধ্যে। তাহলে খুব লম্বা কারা? 1721 মিলিমিটারের উপর যাদের উচ্চতা, তারা হচ্ছে খুব লম্বা। তাহলে দেখো, এই নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা প্রসঙ্গে মানবদেহের যে ভাগ, মানুষকে যে দেহের নিরিখে ভাগ করছি উচ্চতার নিরিখে, তার মূলত 5টা ভাগ: বামন, বেটে, মাঝারি, লম্বা, খুব লম্বা। তোমরা বামন অংশটাকে একটু ভালো করে দেখে রেখো। আচ্ছা, এরপরে আমরা কি করব না, এরপরে আমরা দেখব মানুষের মাথাকেও 3 ভাগে ভাগ করা যায়। মানুষের মাথাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তাই না? 3টে ছবি আমি পরপর রাখার চেষ্টা করেছি। দেখো, এই যে মাথার খুলিগুলো, সেই চেহারাটা এখানে দেওয়া আছে। প্রথমত লম্বা মাথা, যেটা 75% কম, এই অনুপাতটা হচ্ছে 75% কম।
মাঝারি মাথা 75 থেকে 80% কম অনুপাত, আর গোল মাথা বা বিস্তৃত মাথা এটা 80% বা তার বেশি অনুপাত। আচ্ছা, 3 ধরনের মাথার ছবি মোটামুটি এখানে দেওয়া আছে, তোমরা দেখলে সেটাকে একটু বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে না, মানুষের নাককেও 3 ভাগে ভাগ করা যায়। একটা লম্বা সরু নাক, মাঝারি নাক আর চওড়া নাক। দেখো, এই যে লম্বা সরু নাক এটা 55 থেকে 77% দেখা যায় মানুষের, আর মাঝারি নাক এটা 78 থেকে 85%, আর চওড়া নাক মোটামুটি 86 থেকে 100%-এর মধ্যে বেশিরভাগ মানুষের এগুলো থাকে। তাহলে মোটামুটি নাককেও আমরা কটা ভাগে ভাগ করছি? 3টে ভাগে, লম্বা সরু, লম্বা আর মাঝারি আর চওড়া। আচ্ছা, এরপরে আমাদের এই যে ভাগগুলো দেখলাম, এই ভাগের পরে কিছু নৃতাত্ত্বিক পরিচয় প্রসঙ্গে আলোচনা করা আছে। সেগুলো কেমন? ভারতের যে নৃতাত্ত্বিক পরিমাপ বা অবস্থান, এই প্রসঙ্গে কতগুলো কথা আমাদের জানতে হবে। দেখো, 1901 সালে ভারতবর্ষে যখন লোকগণনা হয়, সেই সময় প্রথম নৃতাত্ত্বিক পরিমাপ গ্রহণ করা হয়েছিল। আর 1931 সালে লোকগণনায় নিযুক্ত ছিল চিফ কমিশনার হাটন। তিনি নৃতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেছিলেন। নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর নিগ্রোবটু বা নেগ্রিটো, এইটাকে একটু ভালো করে দেখে রাখবে। একটা হচ্ছে নিগ্রোবটু বা নেগ্রিগো, হ্যাঁ, এটা দেখে রাখবে। আর দেখো, ভারতের আদিম অধিবাসী কাদের বলা হয়? আদি অস্ট্রালদের বলা হয় ভারতের প্রথম আদিম অধিবাসী। এই রাঢ় বাংলার যে সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, এরা আদি অস্ট্রাল গোষ্ঠীর লোক, এরা ধরে নেওয়া হয়। আর প্রাচীন সংস্কৃত সাহিত্যে ও পুরাণে নিষাদ জাতির বিবরণ আমরা পাই। বাইরে থেকে প্রথম ভারতে এসেছিল ভূমধ্য নরগোষ্ঠী, আর এই ভূমধ্য নরগোষ্ঠীর ভাষা ছিল দ্রাবিড়। মাথায় থাকবে। তাহলে দ্রাবিড় কাদের ভাষা ছিল? ভূমধ্য নরগোষ্ঠীর ভাষা ছিল দ্রাবিড়। যদিও ভাষা অংশে এই দ্রাবিড় ভাষা গোষ্ঠী সম্পর্কে আলাদা তথ্য আমরা পাবো। এখান থেকে সবথেকে ভালো করে দেখে রাখবে, নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর হচ্ছে নিগ্রোবটু বা নেগ্রিটো, আর ভারতের আদিম অধিবাসী হচ্ছে আদি অস্ট্রাল। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপরে আমরা কি দেখব? এরপরে দেখব যে এই আদি অস্ট্রাল বলছি তো, এই আদি অস্ট্রাল বা পোটো অস্ট্রেলীয় নরগোষ্ঠীর লোকেরাই ছিল বাংলার আদিম অধিবাসী। আদিতে যে বাংলার সমাজ ছিল সেটা কৌমভিত্তিক, এটাও তোমরা একটু ভালো করে দেখে রাখবে। তাহলে আদিতে বাংলার সমাজ কেমন ছিল? কৌমভিত্তিক। বিভিন্ন জাতি বা বর্ণ, এতে দেখো অনুলোম আর প্রতিলোম, এই দুটো বিবাহের ফলে সৃষ্টি হয়েছে। বিভিন্ন জাতি বা বর্ণ পাচ্ছি তো, এগুলো অনুলোম বা প্রতিলোম, এই বিবাহের ফলে সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে অনুলোম আর প্রতিলোম কি? দেখো, নিচে আমি ছকের মধ্যে দিয়ে দিয়েছি। একটা উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের নারীর বিবাহ হচ্ছে অনুলোম বিবাহ, আর উচ্চবর্ণের নারীর সঙ্গে যখন নিম্নবর্ণের পুরুষের বিবাহ হচ্ছে সেটা হচ্ছে আমরা বলবো প্রতিলোম বিবাহ। ঠিক আছে, তাহলে দেখো, একটা অনুলোম একটা প্রতিলোম বিবাহ জেনে গেলে। আচ্ছা, এরপরে কিছু অংশ জানা দরকার, যেমন আলপিওরা হচ্ছে অসুর জাতীয় জনগোষ্ঠী। তাহলে কারা অসুর জাতীয় জনগোষ্ঠী? আলপিওরা। নার্ডিক বলে একটা গোষ্ঠী ছিল, এরা মূলত আর্য ভাষাভাষী। তাহলে কারা আর্য ভাষাভাষী? বলবেন নার্ডিক গোষ্ঠীরা। আর উচ্চ শ্রেণীর যে বাঙালিরা ছিল তারা আলপীয় গোষ্ঠীভুক্ত। পাল রাজত্বে বাংলার প্রধান ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। তাহলে আমরা আবারও বলছি, পাল রাজত্বে বাংলার প্রধান ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, আর বৃহৎ ধর্ম উপপুরাণটি এটা লেখা হয়েছিল আনুমানিক ত্রয়োদশ শতকে, একটা ভালো করে দেখে রাখবে। আর বৃহৎ ধর্ম উপপুরাণে মোট 41টি বর্ণের কথা বলা আছে। তাহলে এই যে আমরা এতক্ষণ বাঙালি নৃতাত্ত্বিক যে বিষয়গুলো দেখছিলাম, এখানে তো অনেক বিষয় আমরা দেখলাম। এই বিষয়গুলো থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের মধ্যে প্রত্যেকের কাছে কম বেশি প্রশ্ন আছে। আচ্ছা, চলো একটু দেখি এখান থেকে কেমন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন, দেহ দৈর্ঘ্যের নিরিখে মানুষের প্রধান বিভাগ কটি? দেখো, 3টে, 5টি, 6টি, 8টি। আমরা আগেই পড়েছি 5টি বিভাগ, তাই না? কটা বিভাগ পড়েছিলাম? 5টি। চলো পরের প্রশ্ন, ভারতের জনসমূহের প্রথম স্তর কোনটি? দেখো, ভারতের জনসমূহের প্রথম স্তর হচ্ছে নিগ্রোবটু, তাই না? তাহলে দুটো প্রশ্ন দেখে নিলাম। আচ্ছা, চলো পরের প্রশ্ন, দ্রাবিড়রা ছিল কোথাকার লোক?
বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী, ভারতের আদিবাসী, একটি মিশ্র জনগোষ্ঠী, প্রোটো অস্ট্রালয়েড। দেখো উত্তর হচ্ছে ভারতের বাইরে থেকে আসা প্রথম জনগোষ্ঠী হচ্ছে দ্রাবিড়রা। আচ্ছা, এরপরে প্রশ্ন কেমন, আদিতে বাংলার সমাজ কেমন ছিল? কৌমভিত্তিক, কর্মভিত্তিক, গ্রাম্যভিত্তিক, শহুরেভিত্তিক। দেখো এইগুলো আমরা আগে বললাম। আদিতে বাংলার সমাজ ছিল কৌমভিত্তিক। ঠিক আছে, চলো আর একটা প্রশ্ন দেখে নিই। দেখো বৃহদ্ধর্ম যে উপপুরাণ, এই উপপুরাণটা কোন সময় লেখা হয়েছিল? আনুমানিক দশম শতকে, আনুমানিক একাদশ শতকে, আনুমানিক দ্বাদশ শতকে, আনুমানিক ত্রয়োদশ শতকে। দেখো তোমরা খুব সহজেই বলতে পারবে এটা আনুমানিক ত্রয়োদশ শতকে লেখা হয়েছিল। তাহলে মোটামুটি এই যে প্রথম পার্ট বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি ভিতরে রয়েছে। আমি যেগুলো দরকার সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো সম্পর্কে খুব বেশি আলোচনা তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে পাবে না। এই প্রথম থেকে শুরু করছি, আস্তে আস্তে গোটা বইটাকে আমি শেষ করে দেব। যাই হোক, এই হচ্ছে বাঙালি নৃতাত্ত্বিক বিষয় সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।